প্রিয় দর্শক, প্রথম আলোর নির্বাচিত খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি। সঙ্গে আছি আমি বায়েজিদ আহমেদ। আজ আমরা কথা বলবো বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগ নিয়ে। আর এ বিষয়ে আলোচনার জন্য আমার সঙ্গে আছেন প্রথম আলোর অনলাইনের ডেপুটি হেড মনিরুল ইসলাম। মনির ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আপনি দেখেছেন নিউজটা এবং আপনি নিজেও সম্পাদনা করেছেন রাষ্ট্রপতির পদত্যাগের সংবাদ। বিকেলে স্পিকার সংসদ ভবনে তিনি প্রেস কনফারেন্স করেছেন। সেই প্রেস কনফারেন্সের মাধ্যমেই তিনি জানিয়েছেন বাংলাদেশের 22তম রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন পদত্যাগ করেছেন এবং রাষ্ট্রপতির চিঠিটি গণমাধ্যমে প্রকাশ হয়েছে। সেখানে তার 4টি অসুখের কথা উল্লেখ আছে এবং স্পিকার, যিনি এই মুহূর্তে ভারপ্রাপ্ত স্পিকার রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন, তিনিও অসুস্থতাজনিত কারণের কথা বলেছেন পদত্যাগের বিষয়ে। তো আমরা যদি আপনার কাছে সরাসরি জানতে চাই যে চিঠিটা যদি আমরা একটু বিশ্লেষণ করি, মোটা দাগে কি কি কারণ তিনি দেখিয়েছেন? দেখুন, চিঠিটা কিন্তু সরকারের পক্ষ থেকে বা স্পিকারের পক্ষ থেকে কিন্তু প্রকাশ করা হয়নি। স্পিকার যেটা জানিয়েছিলেন যে 5:01 তিনি রাষ্ট্রপতির পদত্যাগপত্র পেয়েছেন। সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির পদত্যাগপত্র দিতে হবে স্পিকারের কাছে, সেটাই তিনি করেছেন। আর স্পিকার বলেছেন সেই পদত্যাগপত্রটা উনি গ্রহণ করেছেন, গ্রহণ করে পরবর্তী নথিভুক্ত করার জন্য উনি সংসদ সচিবালয়কে পাঠিয়েছেন। তো সেই পদত্যাগপত্রে যে সংবাদ সম্মেলনটা করেছেন, সেই সংবাদ সম্মেলনে তিনি জানিয়েছেন যে রাষ্ট্রপতি কি কি কারণগুলোতে হচ্ছে গিয়ে এই পত্রটা দিয়েছেন। সেখানে তিনি বলেছেন রাষ্ট্রপতির অসুস্থতাই মূল কারণ, সে শারীরিকভাবে অসমর্থ, অসুস্থতার কারণে। এখানে তিনি যেটা বলেছেন যে স্পিকার সংবাদ সম্মেলনে যেটা বলেছেন, রাষ্ট্রপতির যে অসুস্থতার যে কারণগুলো বলেছেন সেখানে হচ্ছে হৃদরোগের কথা বলা আছে। রাষ্ট্রপতি হৃদরোগী, তার উচ্চ রক্তচাপ আছে, ডায়াবেটিস আছে, কিডনিজনিত সমস্যা আছে। এইগুলোতে রাষ্ট্রপতি আগে থেকেই ভুগছিলেন। সেই সঙ্গে হৃদযন্ত্রের একটা বাইপাস সার্জারি হয়েছিল, সেই কথা তিনি বলেছেন, বিদেশে হয়েছিল। আর ইদানিং যেটা বলেছেন সর্বশেষ, ইদানিং তার স্বাস্থ্য পরীক্ষা হচ্ছে গিয়ে অটোনমিক নিউরোপ্যাথি নামে একটি রোগ তার ধরা পড়েছে। এটা স্পিকার জানিয়েছেন যে পদত্যাগপত্রে উল্লেখ আছে। তো এই রোগটা একটা স্নায়ু রোগ। তো এই রোগের কারণে তিনি মাঝে মধ্যে ক্ষণিক অচেতন হয়ে পড়েন। এটা হচ্ছে গিয়ে স্পিকার বলেছেন যে রাষ্ট্রপতির বরাতে, যে সেই কারণে তিনি মনে করছেন যে শারীরিকভাবে মানসিকভাবে তিনি রাষ্ট্রপতির দায়িত্বটা পালন করার জন্য হচ্ছে গিয়ে সমর্থ মনে করছিলেন নিজেকে। সেই কারণে তিনি পত্রটা দিয়েছেন। মজার বিষয় হচ্ছে, রাষ্ট্রপতির পদত্যাগপত্রের যে চিঠিটি ছড়িয়ে পড়েছে সেখানে কিন্তু উল্লেখ আছে যে এই রোগের কারণে আমি মাঝে মধ্যে ক্ষণিক অচেতন হয়ে যাই, কোট আনকোট আছে। খুবই মজার একটা বিষয়। তার মানে এই যে স্নায়ু রোগের কথা আপনি যে বললেন, আমি নিজেও গুগল করেছি অটোনমিক নিউরোপ্যাথি, এটা বাংলায় আসে স্নায়ু রোগ সম্পর্কিত সমস্যা। ঠিক আছে, হ্যাঁ, এটা স্নায়ু রোগের একটা সমস্যা। তো এটা হচ্ছে গিয়ে এই বিষয়গুলো রাষ্ট্রপতির আগের যে চিকিৎসার বিষয়গুলো আমরা জানতাম, তিনি যখন রাষ্ট্রপতি ছিলেন তখন জানতাম, কিন্তু এই বিষয়টা হচ্ছে কি নতুন করে এলো আর কি। যে এটা যে কারণে উনি বলছেন হচ্ছে গিয়ে মাঝে মধ্যে হচ্ছে গিয়ে ক্ষণিক অচেতন হয়ে পড়েন, এবং সেটাই তিনি কারণ দেখিয়েছেন যে চিঠিটা যেটি এসেছে সবার কাছে, যে তার শারীরিক অসামর্থ্যের একটা কারণ, যে রাষ্ট্রপতির পদে গুরুত্ব দায়িত্বটা চালিয়ে যাওয়ার ক্ষেত্রে। তার মানে শারীরিকভাবে রাষ্ট্রপতি ভীষণ ভালনারেবল অবস্থায় ছিলেন। ভালনারেবল অবস্থায় ছিলেন কিনা বা আছেন কিনা সেটা চিঠিতে সেটা আছে। আপনারা কিন্তু বলে রাখি যে এইখানে রাষ্ট্রপতির যে বক্তব্য, মানে বঙ্গভবন থেকে কোনো বক্তব্য বা বিবৃতি কিন্তু আমরা পাইনি। এখানে রাষ্ট্রপতির পদত্যাগের একটা গুঞ্জন কিন্তু কয়েকদিন ধরেই চলছিল, রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জন। এবং আমরা দেখলাম যে তড়িঘড়ি করে হচ্ছে গিয়ে সফর সংক্ষিপ্ত করে কিন্তু স্পিকার ফিরে এলেন আজকে থাইল্যান্ড থেকে ফিরে এসেছেন। উনি চিকিৎসার জন্য কিন্তু থাইল্যান্ডে গিয়েছিলেন, তার ফিরে এলেন। তো রাষ্ট্রপতির বয়স এখন হচ্ছে 77 বছর। রাষ্ট্রপতির বয়স, আমার যিনি স্পিকার আছেন তার বয়স হচ্ছে গিয়ে 74 বছর, তো কাছাকাছি বয়স। তো এই ক্ষেত্রে রাষ্ট্রপতির এই শারীরিক অসামর্থ্যের বিষয়টা যেটা স্পিকার বলেছেন সংবাদ সম্মেলনে, তার উপরই আমাদের ভরসা করতে হচ্ছে, যেহেতু রাষ্ট্রপতির সরাসরি কোনো বক্তব্য বা বঙ্গভবনের কোনো বক্তব্য কিন্তু আমরা এখন পর্যন্ত এই বিষয়ে অন্তত পাইনি। সংবিধানের তো 54 অনুচ্ছেদ অনুযায়ী স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেছেন, তাই করছেন, নিয়েছেন। এটা হচ্ছে কি তাই হয় যে সংবিধানে হচ্ছে বলা যাচ্ছে রাষ্ট্রপতির পদ যখন শূন্য হবে, সেটা বিভিন্ন কারণে শূন্য হতে পারে, অসুস্থতা হতে পারে, পদত্যাগ হতে পারে, মৃত্যু হতে পারে, যে কোনো কারণে শূন্য হলে তখন হচ্ছে স্পিকার হচ্ছে রাষ্ট্রপতির দায়িত্বে চলে আসেন। এটা আমরা আগেও দেখেছি। যেমন আপনি যদি মনে আছে, জিল্লুর রহমান যখন রাষ্ট্রপতি ছিলেন, রাষ্ট্রপতি থাকা অবস্থায় মারা গিয়েছিলেন, তারপরে স্পিকার ছিলেন তৎকালীন মোহাম্মদ আব্দুল হামিদ, কিন্তু তার হচ্ছে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিয়েছিলেন, পরে আবার উনি রাষ্ট্রপতিও হয়েছিলেন।
তো এক্ষেত্রে হচ্ছে যেহেতু রাষ্ট্রপতি শূন্য, যেহেতু রাষ্ট্রপতি পদত্যাগ করছেন, রাষ্ট্রপতি পদত্যাগ করার পর থেকে গ্রহণ বা বর্জনের কোনো সুযোগ নেই, রাষ্ট্রপতি পদত্যাগ মানে রাষ্ট্রপতি নেই। মনির ভাই, 123 নম্বর অনুচ্ছেদ সংবিধানের সেখানের বলা আছে যে মৃত্যু, পদত্যাগ বা অপসারণের কারণে রাষ্ট্রপতির পদ শূন্য হলে পরবর্তী 90 দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে। যেহেতু 48 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী সংসদ সদস্যদের ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হন, এখন তো স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন, তাহলে এরপরের প্রসিডিউরটা কিভাবে সম্পন্ন হবে বলে আপনি মনে করছেন? এখন দেখুন যেটা হয়, যেটা রাষ্ট্রপতি, আমাদের রাষ্ট্রপতি নেই, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে চলে এসেছেন হচ্ছে কি স্পিকার। তাহলে হচ্ছে স্পিকারের পদটা কিন্তু এখন হচ্ছে আপাতত ফাঁকা থাকছে। তো সেখানে ডেপুটি স্পিকার হচ্ছে স্পিকারের দায়িত্ব, কায়সার কামাল সেই দায়িত্ব নিয়েছেন, সেই দায়িত্ব চলে আসবেন অটোমেটিক্যালি, সেই দায়িত্ব চলে আসবেন। আর স্পিকার যখন শপথ নেন, শপথ নেওয়ার সময় কিন্তু হচ্ছে গিয়ে এই বিষয়গুলো কিন্তু থাকে, তার হচ্ছে শপথের মধ্যেই থাকে যে রাষ্ট্রপতির অবর্তমানে তিনি রাষ্ট্রপতির দায়িত্বে আসবেন। তো এখন যেটা করতে হবে সেটা হচ্ছে রাষ্ট্রপতি একটা নির্বাচন করতে হবে, নির্বাচন যে দিতে হবে, সেই নির্বাচনটা হবে নির্বাচন কমিশনের মাধ্যমেই হবে। কিন্তু রাষ্ট্রপতি ভোট তো হচ্ছে গিয়ে সরাসরি ভোট হয় না আমাদের দেশে, রাষ্ট্রপতি ভোটটা হবে পরোক্ষ ভোটে, সংসদ সদস্যদের ভোটে। নির্বাচন কমিশন, রাষ্ট্রপতির প্রথমে হচ্ছে নির্বাচন কমিশন এই পদটা শূন্য ঘোষণা করবেন, রাষ্ট্রপতি পদটা শূন্য ঘোষণা করে নির্বাচনের একটা তফসিল ঘোষণা করবেন রাষ্ট্রপতি নির্বাচনের। সেই রাষ্ট্রপতি নির্বাচনের তফসিলের জন্য হচ্ছে গিয়ে তফসিল ঘোষণার পর হচ্ছে রাষ্ট্রপতি পদে মনোনয়ন। তো এর আগে আমরা গত কিছুদিন ধরে দেখেছি হচ্ছে গিয়ে যে আমরা দুটো মনোনয়ন পত্র কিন্তু জমা হয়নি। যে আওয়ামী লীগ দীর্ঘদিন ধরে যে ক্ষমতায় ছিল তখন হচ্ছে গিয়ে একটাই মনোনয়ন পত্র জমা হতো, সেটাই উনি হচ্ছে নির্বাচিত হতেন। যেটা আওয়ামী লীগের এই শাসনকাল নিয়ে তো ওই সমালোচনাটা আছে, একচ্ছত্রাধিপত্য বা স্বৈরাচারী আমল। তো সেটা আমরা দেখিনি। আমরা দেখেছি 91-তে আমরা দেখেছি হচ্ছে রাষ্ট্রপতি নির্বাচনে, সংসদীয় ব্যবস্থায় রাষ্ট্রপতি নির্বাচনে 2 জন প্রার্থী আমরা দেখেছি যে ভোটাভুটি হয়েছিল সংসদে। তো এখানে যেটা হবে সেখানে রাষ্ট্রপতি মনোনয়ন যখন হচ্ছে তফসিল ঘোষণা করা হবে, তখন হচ্ছে কি দলগুলো থেকে বা সংসদ সদস্যদের মধ্যে থেকে যে মনোনীত ব্যক্তি বা প্রার্থী মনোনয়ন দেওয়া হবে, সাধারণত দল থেকেই দেওয়া হবে সেক্ষেত্রে মনোনীত ব্যক্তি। এবং যদি একাধিক মনোনয়ন থাকে তাহলে হচ্ছে গিয়ে তো এটা ভোটাভুটি হবে, ভোটাভুটিটা হবে সংসদের মধ্যে, সংসদ অধিবেশনের মধ্যে, এবং ভোট দেবেন শুধু সংসদ সদস্যরা, মানে আমাদের 350 জন সংসদ সদস্য আছে তারাই ভোট দেবেন। তো 91 সংসদে আমরা দেখেছি রাষ্ট্রপতি নির্বাচনে ভোটাভুটি হয়েছিল, কারণ 2 জন প্রার্থী ছিল। বিএনপি থেকে আব্দুর রহমান বিশ্বাসকে প্রার্থী করা হয়েছিল, আওয়ামী লীগ থেকে প্রার্থী করা হয়েছিল বিচারপতি বদরুল হাসান চৌধুরীকে। তো সংসদে সেটার ভোটাভুটি হয়েছিল। আর এক্ষেত্রেও তাই হবে, তফসিল ঘোষণা হবে, তফসিল ঘোষণা করে মনোনয়নপত্র হচ্ছে গিয়ে দাখিল হবে দলগুলো থেকে। এবং এইটা প্রস্তাবক সমর্থক সব কিন্তু সংসদ সদস্য হতে হবে। এটা কিন্তু বাইরে থেকে আপনি মনোনয়নপত্রকে প্রস্তাবক সমর্থক কিন্তু হওয়ার সুযোগ নেই। সেই কারণে এখানে দলীয় মনোনয়নের বাইরে বা সংসদে যাদের প্রতিনিধিত্ব আছে তার বাইরে কিন্তু কারণ হচ্ছে গিয়ে প্রার্থী হওয়ার কিন্তু সুযোগ থাকবে না। মানে প্রার্থী কেউ যদি মনোনয়নপত্র দাখিলও করে সেটা হচ্ছে বৈধ হবে না, এটা অবৈধ হবে। তো সেই কারণে সংসদের মধ্যেই হবে। যদি বিএনপি একজন, এখন বিএনপি যেহেতু ক্ষমতা সরকারি দল, বিএনপি হচ্ছে গিয়ে একজন তাদের প্রার্থী একজনকে করবে। বিরোধী দল যদি প্রতিদ্বন্দ্বিতা করতে চায় তাহলে বিরোধী দল একজন প্রার্থী দিতে পারবে। কিন্তু যেহেতু সংসদে বিএনপির হচ্ছে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা আছে, সেক্ষেত্রে হচ্ছে বিরোধী দল থেকে কেউ একজন যদি মনোনয়ন দেয়ও, প্রার্থী হয়ও, তার বিজয়ী হওয়ার সম্ভাবনা আসলে খুবই কম থাকে। বলে এই কাজটা আমাদের 90 দিনের মধ্যে সারতে হবে, নতুন একজন রাষ্ট্রপতি নির্বাচনের কাজটা। কাজটা করার পর নতুন রাষ্ট্রপতি যখন নির্বাচিত হবেন তখন হচ্ছে গিয়ে স্পিকারের যে ভারপ্রাপ্তের এই ভারমুক্তি ঘটবে, তিনি তার আগের দায়িত্বে ফিরে যাওয়ার সুযোগ পাবেন। আবার যদি হয় এরকম যে অনেকগুলো নাম তো আলোচনায় আছে, যে আমরা দেখেছি এর আগের অভিজ্ঞতা দেখেছি যে আব্দুল হামিদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ছিলেন, কিন্তু আবার উনি হচ্ছে পরে কিন্তু উনি রাষ্ট্রপতি হয়েছিলেন, পরে ওনারা যেতে হয়নি। এক্ষেত্রেও তেমন ঘটনা যদি ঘটে তাহলে কিন্তু আবার দেখা গেল এটির জন্য আমাদের বেশ কয়েকদিন অপেক্ষা করতে হবে। মনির ভাই, গত 3-4 দিন ধরে সারা দেশে বেশ গুঞ্জন ছিল রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে। এবার কিন্তু গুঞ্জনটা সত্য হলো তার পদত্যাগের মাধ্যমে। তো সেই ক্ষেত্রে দুটো ঘটনা আপনাকে বলি। স্পিকার আজ থাইল্যান্ড থেকে দেশে ফিরেছেন। তাকে এয়ারপোর্টে সাংবাদিকরা জিজ্ঞেস করেছিলেন রাষ্ট্রপতির পদত্যাগ সম্পর্কে। তিনি বলেছেন যে আমিও আপনাদের মতো শুনেছি। অন্যদিকে বিএনপির মহাসচিব এবং স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনিও বলেছেন যে এটি গুজব, সময় হলে দেখবেন। হ্যাঁ, উনিও বলেছেন, মানে দুজনেই হচ্ছে কি এটা বলেননি হচ্ছে যেহেতু সংবাদ সম্মেলনে স্পিকার বলেছেন 5টা 1 মিনিটে তিনি পদত্যাগ পত্রটা পেয়েছেন। তার আগ পর্যন্ত এই অর্থে তাদের যদি তাদের দিক থেকে বলি তারা বলতে পারেন যে আমাদের তো জানার সুযোগ ছিল না। ছোট্ট একটা এখানে ফুটনোট দিয়ে রাখি, আমি যেহেতু দীর্ঘদিন পার্লামেন্ট কাভার করেছি এবং পার্লামেন্টের যে সাংবাদিকদের যে গ্রুপটি আছে সেই গ্রুপে আমিও আছি। আমাদেরকে কিন্তু
4টার পরে 4:30টার পরই কিন্তু আমাদেরকে জানানো হয়েছে গ্রুপের মাধ্যমে যে 5টায় প্রেস কনফারেন্স হবে, স্পিকার সংসদ ভবনে প্রেস কনফারেন্স করবে। তার মানে তারা কিন্তু বিষয়টা জানতেন, সম্ভবত ইমেইলের মাধ্যমে পদত্যাগপত্র পাঠিয়ে দেখুন, দেওয়া আপনি হতে যদি পারে। দেখেন সংবাদ সম্মেলন যেটা আপনি পেয়েছেন সেই চিঠিতে কি লেখা ছিল, আপনি যদি এটা খেয়াল করেন, সেই চিঠিতে লেখা ছিল রাষ্ট্রপতির পদত্যাগ পরবর্তী সংবাদ, এই বিষয়টা নিয়ে আর কি সংবাদ সম্মেলনে বলা ছিল রাষ্ট্রপতির পদত্যাগ পরবর্তী, বিষয়টা কিন্তু এইভাবেই লেখা ছিল। তার মানে তখন পর্যন্ত কিন্তু সবাই ধারণা করেছিলেন, মানে বুঝে ফেলেছিলেন যে রাষ্ট্রপতি আসলে পদত্যাগ করেছেন। বিষয়টা সিদ্ধান্ত হয়তো আগেই হয়েছিল বা জানা হয়েছিল, কিন্তু সেটা প্রকাশ করেছিলেন সংবাদ সম্মেলনের মাধ্যমে, যে 5-1 মিনিট হয়তো ইমেইলটা এসেছে 5-1 মিনিটে, কিন্তু তার আগেই কিন্তু সিদ্ধান্তটা হয়তো জানা হয়েছিল। গুঞ্জন তো চলছিল গত কয়েকদিন ধরে, এটা নিয়ে আলোচনা ছিল সবার মধ্যে যে রাষ্ট্রপতি পদত্যাগ করতে যাচ্ছেন। এবং এই রাষ্ট্রপতি তো হচ্ছে গিয়ে আওয়ামী লীগের সময়, আপনি বলতে পারেন আওয়ামী লীগের হচ্ছে গিয়ে শাসনকালের শেষ চিহ্ন হচ্ছে এই রাষ্ট্রপতি। যদি কারণ আওয়ামী লীগের আমলে যত যে পদগুলিতে যারা যারা ছিলেন তারা তো কেউই এখন আর নেই। এমন যে রাষ্ট্রীয় পদগুলো বলেন, সরকারি পদগুলো বলেন, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের পদগুলো বলেন, সবগুলি পদে কিন্তু সবাই কিন্তু চলে গেছে। একমাত্র সবশেষ ছিলেন ইনি একদম সবশেষ ছিলেন, ইনি টিকে ছিলেন, এখন ইনি চলে গেলেন। তো যাওয়াটা তো হচ্ছে গিয়ে অস্বাভাবিক কিছু না, তার যাওয়াটা হচ্ছে গিয়ে অনুমেয় ছিল যে উনিও থাকবেন না, উনিও চলে যাবেন। যদিও তার মেয়াদ কিন্তু 2028 সালের এপ্রিল পর্যন্ত ছিল, 5 বছর মেয়াদের বেশ আগেই কিন্তু তিনি পদত্যাগ করলেন। 2 বছর, প্রায় 2 বছর আগেই তাকে পদত্যাগ করতে হয়েছে। কারণ এই আপনি খেয়াল করে দেখবেন বাংলাদেশের হচ্ছে গিয়ে আমি দেখলাম যে হচ্ছে বাংলাদেশের রাষ্ট্রপ্রধানদের মধ্যে খুব 22 জন রাষ্ট্রপতি তো গেলেন, 22 জনের মধ্যে খুব কম হাতে গোনা 2-3 জন হচ্ছে গিয়ে তাদের পূর্ণ মেয়াদ শেষ করতে পেরেছেন। এর মধ্যে একজন হচ্ছেন আব্দুল হামিদ, পূর্ণ মেয়াদ শেষ করতে পেরেছেন। বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ তার একটা পরবর্তী দ্বিতীয়বার যখন রাষ্ট্রপতি হলেন তখন তার পূর্ণ মেয়াদ শেষ করতে পেরেছেন। আর রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহমেদ বিএনপির সময় যিনি নির্বাচিত হয়েছেন, তিনি পূর্ণ মেয়াদ শেষ করতে পেরেছেন। পূর্ণ মেয়াদ একটু বেশিই করেছেন, কারণ উনি হচ্ছে গিয়ে যে মাঝখানে জরুরি অবস্থা 2 বছর তত্ত্বাবধায়ক সরকার ছিল। আর কেউ কিন্তু পূর্ণ মেয়াদ শেষ করতে পারেনি, হচ্ছে গিয়ে মারা গেছেন, আর কেউ হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, আর কাউকে পদত্যাগ করতে যাচ্ছে। একটা মজার বিষয় আপনি খেয়াল করবেন, যেটা হচ্ছে কি বিএনপি যখন 2001 সালে ক্ষমতায় আসার পর তাদের যে রাষ্ট্রপতি তাকেও কিন্তু পদত্যাগ করতে হয়েছিল, অধ্যাপক বদরুদ্দোজা চৌধুরী। মনির ভাই, আমরা একদম শেষের দিকে চলে এসেছি। রাষ্ট্রপতির চিঠিতে কি রাজনৈতিক কোনো বক্তব্য আছে কিনা? দেখুন, রাষ্ট্রপতির চিঠির গুরুত্বপূর্ণ বিষয় আছে। সেই বিষয়টা কি, সেটা হলো গিয়ে উনি যে সময়টা দায়িত্ব পালন করেছেন, যে তার মধ্যে জুলাই অভ্যুত্থান ঘটেছে, আওয়ামী লীগের ফ্যাসিবাদী শাসন যেটা বলছে সেটার অবসান ঘটেছে, আওয়ামী লীগ নেই হয়ে গেছে, কার্যক্রম নিষিদ্ধ হয়েছে। তারপর এই সময় একটা সাংবিধানিক সংকটের যেই আভাস ছিল, যে সাংবিধানিক সংকট তৈরি হওয়ার সুযোগ ছিল, তো রাষ্ট্রপতি তার চিঠিতে কিন্তু এটা বলেছেন যে তিনি এই সাংবিধানিক সংকট তৈরি হওয়ার সুযোগটা উনি দেননি, এবং তিনি যে অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণ করলো, যে অন্তর্বর্তী সরকার গঠনের ক্ষেত্রে তিনি যেটা তার সংবিধানে ছিল না, 106 নম্বর অনুচ্ছেদের কথা বলেছেন, 106 নম্বর অনুচ্ছেদের কথা বলেছেন। তিনি হচ্ছে গিয়ে রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের আপিল মতামত নিয়ে তিনি এই কাজটা করেছেন, এর মধ্যে দিয়ে তিনি সংবিধান রক্ষা করেছেন। এটা তার দাবি, যে চিঠিটা আমরা দেখেছি সেই চিঠির মধ্যে এটা আছে। তো তার মানে আপনি খেয়াল করলে দেখবেন রাষ্ট্রপতি জুলাই অভ্যুত্থানের পর হচ্ছে গিয়ে রাষ্ট্রপতির অবসরণ কিংবা পদত্যাগের দাবি কিন্তু উঠছিল, আন্দোলন বঙ্গবন্ধুর বিক্ষোভ হয়েছিল, কিন্তু তারপরে কিন্তু সরাসরি ওরা হচ্ছে গিয়ে পদত্যাগ চাইছিল, অপসারণ চাইছিল, বঙ্গবন্ধুর সামনে কয়েকটা সংগঠন বিক্ষোভ করছিল। তো এই বিষয়গুলোর মধ্যেও কিন্তু বিএনপি সরাসরি এই অবস্থানটা যায়নি, যার কারণে হচ্ছে গিয়ে রাষ্ট্রপতি টিকে ছিলেন। এবং বিএনপি আসার পর রাষ্ট্রপতি হচ্ছে গিয়ে 4 মাস পর রাষ্ট্রপতি হচ্ছে গিয়ে বিদায় নিলেন 5 মাস পর। তো এই ক্ষেত্রে হচ্ছে গিয়ে সংবাদ সম্মেলনে এই বিষয়টা নিয়ে কিন্তু হচ্ছে গিয়ে আমাদের স্পিকার তিনিও বলেছেন হচ্ছে গিয়ে রাষ্ট্রপতির যে অবস্থান বা ভূমিকা নিয়ে, যে রাষ্ট্রপতি তাকে নিয়ে অনেক বিতর্ক আছে, কিন্তু হচ্ছে গিয়ে রাষ্ট্রপ্রধান হওয়ার আগেও বিভিন্ন দুদকের কমিশনার ছিলেন, শিশু সহকার বিষয়গুলো নিয়ে তিনি উপদেষ্টা হয়েছিলেন। তো এই বিষয়গুলো নিয়ে বিতর্ক আছে। তারপর ইয়েতে বলেছিলেন যে স্পিকার আজকের যে সংবাদ সম্মেলনে তিনি একটা কথা বলেছেন, তিনি বলেছেন যে রাষ্ট্রপতি যিনি মোহাম্মদ শাহাবুদ্দিন, তিনি মাফিয়া আমলে নির্বাচিত হলেও জনগণের ভোটে নির্বাচিত সরকারের প্রতি সমর্থন ও শ্রদ্ধা তার ছিল। এই কথাটা তিনি হচ্ছে গিয়ে বলেছেন। তার মানে হচ্ছে গিয়ে বিএনপির এক ধরনের এই রাষ্ট্রপতিকে যে এক ধরনের অ্যাকসেপ্টেন্স কিন্তু হচ্ছে গিয়ে ওর মধ্যে দিয়ে আসলে প্রকাশ পায়। জি জি, অসংখ্য ধন্যবাদ। আপনি অনেক তথ্য দিয়েছেন, নিশ্চয়ই যারা দেখছেন তারা অনেক উপকৃত হবেন। আমরা আশায় থাকলাম সংবিধানের 123 অনুচ্ছেদ অনুযায়ী 90 দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন হবে। সেই নির্বাচনের মাধ্যমে দেশে একজন নতুন ব্যক্তি তিনি রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেবেন। নির্বাচিত খবর আজ এ পর্যন্তই।
প্রিয় দর্শক, কথা বলছিলাম প্রথম আলোর অনলাইনে ডেপুটি হেড মনির ইসলামের সঙ্গে। আমরা কথা বলছিলাম বাংলাদেশের 22তম রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগ সেটি নিয়ে। নির্বাচিত খবর আজ এ পর্যন্তই। আগামীকাল অন্য কোনো বিষয়, অন্য কোনো সহকর্মীকে নিয়ে হাজির হব। সবার জন্য শুভকামনা।